আপনাদের জানিয়ে রাখবো, শেখ হাসিনা লন্ডনে আশ্রয় চাননি। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। টিভি9 বাংলা শুরু থেকেই গ্লোবাল ব্রেকিং দিচ্ছে একটার পর একটা। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের জানাচ্ছে, লন্ডনে আশ্রয় চাননি শেখ হাসিনা। আমেরিকার বিদেশ সচিবের বিবৃতির পরই খবর অস্বীকার শেখ হাসিনার ছেলে সাজিদ ওয়াজেদের। আরো বিস্তারিত জানতে চলে যাবো, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, আমরা আজ সকালেই জানিয়েছি যে বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তার ক্ষেত্রে ইউকে গভর্নমেন্টের বিদেশ সচিব ডেভিড ল্যামি তিনি একটি বিবৃতি জারি করেছেন গতকাল ভারতীয় সময় রাতে, এবং সেই বিবৃতিতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে যে হত্যালীলা চলেছে, সেই হত্যালীলার রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত হওয়া প্রয়োজন, এবং এই তদন্তের দাবি আদতে শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত কিনা বা চেষ্টার ইঙ্গিত কিনা, সেই প্রশ্নই কিন্তু সব থেকে বেশি জোরালো হচ্ছে। আর ঠিক তার কিছুক্ষণ পরেই কয়েকটি সংবাদ মাধ্যমকে যে ইন্টারভিউ দিয়েছেন সাজিদ ওয়াজেদ, তিনি সেখানে দাবি করেছেন যে লন্ডনে আশ্রয় চাননি তার মা শেখ হাসিনা। ইউকে গভর্নমেন্টের বিদেশ সচিবের এই বিবৃতির পরেই সাজিদ ওয়াজেদের এই দাবি যথেষ্ট চাঞ্চল্যকর। তিনি বলেন যে লন্ডনে যাওয়ার বিষয় বা আশ্রয় যাওয়ার বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেননি তিনি। ভারত সরকারের সঙ্গে, বিশেষত প্রধানমন্ত্রী মোদির সাথে শেখ হাসিনার সম্পর্ক অত্যন্ত মসৃণ। ফলত তিনি আপাতত কোথায় থাকতে চলেছেন, তার পরবর্তী পদক্ষেপ কি, তা নিয়ে ধোঁয়াশা ঝিয়ে রাখছেন শেখ হাসিনা। এবং যে খবর আমরা গতকাল থেকে জানাচ্ছিলাম যে লন্ডনে যাওয়ার খবর যেমন একদিক থেকে বাতাসে ভাসছিল, তার পাশাপাশি লন্ডন থেকে কিন্তু একটা খবর আসছিল যে এখনই তারা শেখ হাসিনাকে তাদের দেশে অ্যাসাইলাম দেবেন কিনা সে বিষয়ে ইউকে গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আর তারপরেই ইউকে গভর্নমেন্টের বিদেশ সচিবের এই গতকালের বিবৃতি যথেষ্ট ইঙ্গিতবহ ছিল বলেই কিন্তু এই মুহূর্তে কূটনৈতিক মহল ব্যাখ্যা করছে। তার মানে জ্যোতির্ময়, একটা প্রশ্ন এই প্রসঙ্গে উঠছে, একটা কথা এই প্রসঙ্গে বারবার ঘুরে ফিরে আসছে, তাহলে কি ভারতেই পাকাপাকিভাবে থেকে যেতে চাইছেন শেখ হাসিনা? এইদিকেও আমাদের নজর থাকবে। তবে দেশে অচল অবস্থা কাটাতেই বাংলাদেশ ছেড়েছেন তার মা। দেশ থেকে চলে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, এমনটাই বলছেন শেখ হাসিনার পুত্র সাজিদ ওয়াজেদ। কি বলেছেন তিনি, শোনাবো। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজার বাসভবনে অশান্তি রাজ। শেখ হাসিনা দেশ ছাড়তে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর। নারাইলের সাংসদ মাশরাফি মুর্তজার বাড়িতেও চলে ভাঙচুর। আগুন লাগানোর অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারের পরিবার। সাকিব আল হাসানের বাড়িতেও চলে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়িতেও হামলার অভিযোগ। জেলা আওয়ামী কার্যালয়েও আগুন লাগানোর অভিযোগ বিক্ষোভকারীদের। এর পাশাপাশি শুভজিৎ, আমাদের জন্য নজর রাখতেই হচ্ছে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এবার প্রধানমন্ত্রী করার দাবি। সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব বাংলাদেশের আন্দোলনকারীদের। অন্তর্বর্তী সরকার গঠনে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন। সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তে খুনের ইঙ্গিত, শ্বাসরোধ করে খুন, ধর্ষণের সম্ভাবনার উল্লেখ ময়না তদন্তে। যৌনাঙ্গে ক্ষত, চোখ দিয়ে রক্তপাতের উল্লেখ। সরকারি হাসপাতালের মধ্যে নাইট ডিউটিতে থাকা পিজি ইন্টার্নকে কিভাবে খুন? সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। মহিলা ডাক্তারের মৃত্যু নিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ ফেরালো নির্ভয়া কাণ্ডের ভয়াবহতার স্মৃতি। আরজিকর হাসপাতাল সূত্রে সেই বিবরণ টিভি9 বাংলার হাতে। অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার, নিহতর মুখ এবং যৌনাঙ্গ থেকে রক্তপাত, পা পায়ে, পেটে, ঘাড়ে আঘাতের চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ।
ডিউটিতে থাকাকালীন চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে খুন, কোনো সন্দেহ নেই নির্মল ঘোষের। ব্রুটাল মানে বুঝে নিন মারাত্মক অভিযোগ বিধানসভার মুখ্য সচেতকের। সত্য উদ্ঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি পানিহাটির তৃণমূল বিধায়কের। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমরা সবার প্রথমে সেই খবর আপনাদের সামনে ব্রেক করেছিলাম। আরজি করের চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তের যে রিপোর্ট এসেছে, প্রাথমিক রিপোর্ট, তাতে খুনের ইঙ্গিত স্পষ্ট। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়, ইঙ্গিত এমনটাই। ধর্ষণের সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে এই পোস্টমর্টেম রিপোর্টে। যৌনাঙ্গে ক্ষত, চোখ দিয়ে রক্তপাতের উল্লেখ রয়েছে। সরকারি হাসপাতালের মধ্যে নাইট ডিউটিতে থাকা পিজি ইন্টার্নকে কিভাবে খুন, এ প্রশ্ন উঠছে। অত্যন্ত গুরুতর এবং ভয়াবহ প্রশ্ন উঠছে। সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যা জানা যাচ্ছে, তাতে আরজি করের চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক কথায় বললে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হলো শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। ধর্ষণের সম্ভাবনাও উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে। আর কি কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যৌনাঙ্গে ক্ষত, চোখ দিয়ে রক্তপাতের উল্লেখ। সরকারি হাসপাতালের মধ্যে নাইট ডিউটিতে থাকা পিজি ইন্টার্নকে কিভাবে খুন, সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। তন্ময়, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে যা যা পাওয়া যাচ্ছে, চাঞ্চল্যকর যে সমস্ত প্রশ্নগুলো উঠছে, অত্যন্ত গুরুতর। এখনো পর্যন্ত কি কি উত্তর পাওয়া গিয়েছে? নিরাপত্তা নিয়ে যে বড়সড় প্রশ্ন, সেটা জানা যাচ্ছে। সব থেকে বড় প্রশ্ন, ডিউটিরত অবস্থায়, কর্তব্যরত অবস্থায় এই ঘটনা ঘটলো, আর কি সম্ভাবনা উল্লেখ করা হচ্ছে? দেখো, এখানে পোস্টমর্টম রিপোর্ট একটা উল্লেখ করা হচ্ছে, সেখানে 3 থেকে 4টি পয়েন্ট এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের হাতে এসছে। 1, 2, প্রত্যক্ষদর্শী যারা তাদের বয়ান দিয়েছেন, সেই যে আরজিকর, সেই আরজিকরের প্রত্যক্ষদর্শীদের বয়ান মারফত যে সূত্র মারফত আমাদের কাছে যেগুলো এসছে, সেগুলো খুব মারাত্মক। তুমি যে কথাটা বলছো, সেই কথাতেই যেটা রয়েছে, যেটি নৃশংস খুন, যে খুন আমাদের নির্ভয়া কাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে। একদম তার নৃশংসতার বহর যা, সেই নৃশংসতার বহর আমরা সবটা কিন্তু দর্শকদের জন্য বলতে পারবো না, বলা সম্ভব নয়। এতটাই হাড় হিম করা নৃশংসতা রয়েছে। যেটা পাওয়া যাচ্ছে, একটি নীল ম্যাট্রেসের উপর দেহটি পড়েছিল, রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল সেখানে, এবং সেখানে বলা চলে যে তার মাথার যে চুল, সেগুলো ছিঁড়ে বিভিন্ন জায়গায় পড়েছিল। এখানেই শেষ নয়, মুখে রক্তের দাগ, চোখে রক্ত, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, নখের মধ্যে দাগ রয়েছে, নখের মধ্যে রক্তের দাগ রয়েছে, নখ থেকে রক্ত বেরিয়েছে, বাঁ পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, এবং মুখেও নখের আঁচড়ের দাগ রয়েছে, সেটাও জানতে পারা যাচ্ছে। গলাতে দাগ, গালে দাগ, ঠোঁট কাটা, তারপরে বাঁ পায়ে আঘাতের চিহ্ন, যোনি থেকে রক্তক্ষরণ হয়েছে, যৌনাঙ্গ থেকে, পেটে আঘাতের চিহ্ন রয়েছে, বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে, ঘাড়ে ক্ষতের দাগ রয়েছে, ডান হাতের যে রিং ফিঙ্গার রয়েছে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে। সব মিলিয়ে গোটা শরীর ক্ষত বিক্ষত। এবং যেভাবে সেই যারা প্রত্যক্ষদর্শী, যে বিবরণ আমরা পাচ্ছি, প্রত্যক্ষদর্শীদের সূত্র মারফত যে বিবরণ আমাদের হাতে আসছে, যে বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে বলে আমরা এখনো জানতে পারছি, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। ঠিক ঠিক। তার শরীরের কোনো অন্তর্বাস পাশে পড়ে আছে, ছেঁড়া রয়েছে, মানে একটা ভয়ঙ্কর, বলা চলে একটি ভয়ঙ্কর নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এমনটাই আপাতত এখনো পর্যন্ত স্থির। যে কারণে পুলিশ খুনের মামলা রুজু করছে এবার, এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ধাপে 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 তারা পূর্ণাঙ্গ পোস্টমর্টম রিপোর্ট পেলে সেখানে আরো অন্য ধারা তারা যোগ করবেন। অর্থাৎ যৌন অত্যাচার হয়েছে এমন প্রাথমিক প্রমাণ মিলছে, শারীরিকভাবে তাকে আক্রান্ত করা হয়েছে, অত্যাচার হয়েছে। মনে করা হচ্ছে যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তারা এমন বিষয়গুলো জানার পর যেটা বলছেন যে হয়তো আপনার নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে বারে বারে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এবং যৌন অত্যাচার করা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পূর্ণাঙ্গ রিপোর্ট এলে, পুলিশের তদন্ত শেষ হলে আমরা তখন জানতে পারবো আসলে কি ঘটনা ঘটেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এত বড় ঘটনাকে সাত সকালে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, গোটাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তারাই কিন্তু আজকের এই গোটা ঘটনাটা প্রকাশ আনতে সক্ষম হয়েছেন।
এই আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন প্রথম থেকেই তারা বিক্ষোভ করছিলেন, প্রথম থেকে দেহ আটকে রেখে দিয়েছিলেন, বিকেল 4টে 4:30 পর্যন্ত তারা দেহ আটকে বসেছিলেন, বিক্ষোভ করছিলেন যে আমাদের তন্ময়, এক্ষেত্রে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, যেই জায়গায় ঘটনাটা ঘটছে সেখানে জানতে পারা যায় যে যারা ইন্টার্নরা রয়েছেন তারা সেখানে কাজকর্মের পর তারা সেখানে বিশ্রাম নিতেন, কারণ সেখানে রেস্টরুম বলে কিছু হয় না। যদি তাই হয়ে থাকে, সেই দিন যদি তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে সেখানে যান, তাহলে সেই বিশ্রাম করতে যাওয়ার জন্য সেই সেমিনার কক্ষে বাকিরা কিভাবে ঢুকে যাচ্ছে, কারা ঢুকছে, যারা ঢুকছে তারা ওইখানকার গতিবিধি, তার গতিবিধি সম্বন্ধে তারা ওয়াকিবহাল, তার মানে প্রি প্ল্যানিং কিছু একটা, সেটাও তো বোধহয় উড়িয়ে দেওয়া যাচ্ছে না তন্ময়? দেখো, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অনেকগুলো বিষয়। এক, এই মৃত চিকিৎসকের পরিবারকে মানে বাবাকে মাকে কারা ফোন করেছিলেন, কারা ফোন করে বলেছিলেন অসুস্থ, তারপরে কারা ফোন করে বললেন যে সুইসাইড করেছে, যারা সবকিছু জানতেন যে রক্তাক্ত দেহ, ক্ষতবিক্ষত দেহ, একদম জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহ উদ্ধার হয়েছে, তারা সুইসাইডের কথা কি করে বললেন? এক। দুই, কর্তৃপক্ষ কি করছিলেন, কর্তৃপক্ষ কেন প্রথম থেকে করা স্টেপস নিয়ে এই দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করলেন না? তিন, কেন এখানকার চিকিৎসকরা, মৃত চিকিৎসকের সহপাঠী সহকর্মী যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি বলছেন, নিরপেক্ষ ময়না তদন্ত হতে হবে, অর্থাৎ এর পিছনে এমন কোন প্রভাবশালী চক্র রয়েছে বা চক্র থাকতে পারে যে কারণে চিকিৎসক পড়ুয়া সহকর্মীরা মনে করছেন যে একেবারে পোস্টমর্টমের জায়গাতে এখানেই গন্ডগোল ঘটিয়ে দেওয়া হতে পারে, সঠিক তথ্য বাইরে নাও আসতে পারে, যে কারণে তারা দাবি করছিলেন বাইরের কোনো মেডিকেল কলেজের এক্সপার্টকে এই কমিটিতে রেখে দিয়ে সেখানে ময়নাতদন্ত করানো হোক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সশরীরে উপস্থিতিতে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে। আর একটা বিষয়, পুলিশ প্রাথমিকভাবে বলে দিল দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, যেখানে দেহ ক্ষতবিক্ষত। কেন পুলিশ এই কথা বললো? এই প্রশ্ন উঠছে যে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নেগলিজেন্সি, নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে, সেই কর্তৃপক্ষ নিজেরাই এই তদন্ত করার জন্য একটি কমিটি তৈরি করে ফেললেন। সেই কমিটির রিপোর্ট কমিটির তালিকা আমাদের হাতে রয়েছে। সেই কমিটিতে যে 11 জনের সদস্য রয়েছে তার মধ্যে 2 জন তারা ডাক্তারই হয়ে ওঠেননি এখন, তাহলে তারা কি করে একজন ডাক্তারের মৃত্যুর তদন্তে কমিটিতে ঢুকলেন? দুই, এই কমিটির 2 জন মেম্বার যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স রয়েছে, অভিযোগ রয়েছে, টালা থানাতে এফআইআর রয়েছে, তাদেরকে কি করে কমিটিতে নেওয়া হলো? যারা অভিযুক্ত, তিনি দোষী হন অথবা দোষী না হন, অভিযুক্ত তো, তাদেরকে কি করে নেওয়া হলো? এই প্রশ্নগুলো উঠে আসছে। আরো একটা প্রশ্ন উঠে আসছে, যে কমিটি তৈরি করা হয়েছে ময়না তদন্তের জন্য, একজন বাইরের ইনস্টিটিউটের যে এক্সপার্টকে দরকার বলে ছাত্ররা দাবি করেছিলেন, পড়ুয়ারা দাবি করেছিলেন, চিকিৎসকরা দাবি করেছিলেন, সেখানে কোনো এক বিশেষ স্বাস্থ্যকর্তার নির্দেশে, আমরা সূত্র মারফত জানতে পারছি, কোনো এক বিশেষ স্বাস্থ্যকর্তার নির্দেশে এনআরএস হাসপাতালের একজন চিকিৎসক, তিনি তার ডিপার্টমেন্টের বাকি সিনিয়রদের টপকে, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কের, তার সিনিয়ররা রয়েছেন, এক্সপার্টরা রয়েছেন, তাদেরকে না দিয়ে অপেক্ষাকৃত জুনিয়র তাকে এই কমিটির মানে এই ময়নাতদন্তের জন্য, যে কারণে এক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি নিরপেক্ষ তদন্ত চাই, এই নিরপেক্ষ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চারণ হয়ে উঠছে তন্ময়। আরজি করে পড়ুয়া চিকিৎসকের এই মৃত্যুতে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে। হোমিসাইড অফিসার এবং ডিডি উইমেন গ্রিভেন্স সেলের আধিকারিকরা রয়েছেন এই বিশেষ তদন্তকারী দলে। সূত্রের খবর, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আমি এই সংক্রান্ত আপডেট কি রয়েছে জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়। শুভজিৎ, দেখো, ইতিমধ্যেই কিন্তু এই দ্বিতীয় বর্ষের ছাত্রীর ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসে পৌঁছেছে তা থেকে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য বা বলা যেতে পারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তবে তোমাকে যেটা প্রথমেই জানাবো যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 1 অর্থাৎ মুরলীধর শর্মা, তিনি ভারপ্রাপ্ত কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম, তার নেতৃত্বেই হোমিসাইড শাখার আধিকারিক এবং ওমেন গ্রিভেন্স সেলের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু এই সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই সিটের আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছেন এবং সেক্ষেত্রে যেটা আমরা লালবাজার সূত্রে বা পুলিশ সূত্রে জানতে পারছি, এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্য উঠে এসছে তা থেকে কিন্তু শ্বাসরোধ করেই ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রীকে খুন করা হয়েছিল, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেহেতু এখনো পর্যন্ত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এসে পৌঁছয়নি, সেই রিপোর্টে যদি, কারণ এই যে চিকিৎসক পড়ুয়া ছাত্রী, তার শরীরের একাধিক
একাধিক জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে, তার মুখ থেকে শুরু করে ঠোঁট এবং শরীরের বিভিন্ন জায়গাতে, এমনকি তার প্রাইভেট পার্ট অর্থাৎ ভ্যাজাইনাতেও আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সামনে উঠে আসছে। আর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরেই এ ধরনের শারীরিক নির্যাতন বা যৌন হেনস্থা সংক্রান্ত বিষয় যদি তদন্তকারীরা নিশ্চিত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র খুনের ধারা এখনো পর্যন্ত রুজু করে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেকশন অ্যাড করা হবে এবং এই তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, ওই চিকিৎসক পড়ুয়ার সহপাঠী থেকে শুরু করে বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রাথমিক রিপোর্টে যেটুকু জানা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আরজিকর পড়ুয়া চিকিৎসক মৃত্যুর ঘটনায় সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এরকম এখনো পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আসছে, পূর্ণাঙ্গ রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী ধারা রুজু হবে। কিন্তু এই সিট গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত প্রাইমারি রিপোর্টে যা যা উঠে আসছে তা চাঞ্চল্যকর বললেও বোধহয় কম বলা হয়, এবং সেক্ষেত্রে শ্বাসরোধ করে যে খুন করা হয়েছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা ইন ডিটেল আপনাদের জানাবো, আরো লেটেস্ট আপডেট রয়েছে আপনাদের জানাবো। তবে একটা ব্রেকের পর ফিরে এসে এই ঘটনার শুধুমাত্র সেই ঘটনা দেখানো নয়, যে সমস্ত প্রশ্ন উঠছে তার উত্তর আমরা খুঁজবো একটা ব্রেকের পর ফিরে এসে।